এক্সকিউজ মি। সুরেলা কণ্ঠস্বর, পরিশীলিত উচ্চারণ। সদ্য থামা ট্যাক্সির হাতলে হাত রেখে পিছন ফিরে জিজ্ঞাসু চোখে তাকালো সুমিত। ক্ষমা প্রার্থিনী একেবারে কাক ভেজা, ছিপছিপে শরীরে হালকা সবুজ রঙের শিফন শাড়িটা লেপটে গিয়েছে। মুখে হয়তো আলতো প্রসাধন ছিল, কিন্তু জলের ঝাপটায় তার চিহ্নমাত্র নেই। শুধু পাতলা ঠোঁটে আবছা লিপস্টিকের দাগ পুরোপুরি মেলায়নি। হাতে একটা উল্টে যাওয়া বাদামি রঙের লেডিস ছাতা, কোনো রকমে মাথাটা বাঁচানোর জন্য সেটাই মাথার ওপর ধরে এগিয়ে এলেন তিনি। ফর্সা রং, টিকালো নাক, তীক্ষ্ণ চিবুক, পান পাতার মতো মুখ, গভীর কালো মায়াবী চোখ। সুমিত মুগ্ধ হয়ে গেল। এতক্ষণ সুমিত যেখানটায় দাঁড়িয়েছিল সেখানেও গোড়ালি ডোবা জল। রাস্তাতে তো নদীর মতন স্রোত বইছে। গত রাত থেকে অজর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। সকালে হাওয়া অফিস বলেছে বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ বাংলাদেশের দিকে সরতে শুরু করেছে। তবে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমেছে বটে, কিন্তু তার বদলে এমন ঝোড়ো হাওয়া শুরু হয়েছে যে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাওয়ার জোগাড়। রাস্তায় বাস কিংবা ট্যাক্সি নেই বললেই চলে। দু একটা সরকারি বাস আসছে বটে, কিন্তু সেগুলোতেও বাদুড় ঝোলা ভিড়। একে বৃষ্টিতে জামা কাপড় ভিজে সপসপ করছে, তার উপর স্যাঁতস্যাঁতে দামাল হাওয়ায় সুমিতের রীতিমতো কাঁপুনি ধরে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় এই প্রথম একটা ট্যাক্সিকে দাঁড় করাতে পেরেছে সে। কাহা জানা হ্যায়? ট্যাক্সি ড্রাইভার তো নয়, যেন থানার বড়বাবু, কর্কশ কণ্ঠস্বর। সুমিত গায়ে মাখল না, পাছে চলে যায় সেই ভয়ে ক্ষিপ্র হাতে দরজা খুলে গাড়িতে উঠে পড়ল। তারপর গলাটা যত সম্ভব ভারী করে বলল, বেহালা। গাড়ির দরজা বন্ধ করতে যাবে এমন সময় তিনি বললেন, মে আই হ্যাভ এ লিফট প্লিজ? মেয়েটির কপালের ওপর একগোছা কোকড়ানো ভিজে চুল নেমে এসেছে। তাতে মুক্তোর মতো জলের বিন্দু, যেন কচি ঘাসের ডগায় শিশির কণা। স্নিগ্ধ, কোমল। আর চোখে একবার ড্রাইভারের দিকে চেয়ে দেখল। এমন কটমট করে ওর দিকে তাকিয়ে আছে যেন নেহাত কলিযুগ না হলে হয়তো ভস্মই হয়ে যেত সুমি। চোকাচোকি হতেই সে খেকিয়ে উঠল, मीटर में नहीं जाएंगे, पूरा 500 देना होगा, नहीं तो उतर जाइए। সুমিত ড্রাইভারের কথার জবাব না দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর নিজে সরে বসে মেয়েটিকে বসার জায়গা করে দিল। গাড়িতে উঠে উল্টে যাওয়া ছাতাটা সে কোথায় রাখবে ভেবে পাচ্ছিল। সুমিত হাত বাড়িয়ে বলল, ছাতাটা আমায় দিন, আমি ঠিক করে দিচ্ছি। খুব মিষ্টি করে হাসল মেয়েটি, মুক্তোর মতো ঝকঝকে নিখুঁত দাঁত। অবাক হয়ে বলল, আপনি ছাতা সারাতে পারেন বুঝি? সুমিত একটু অপ্রস্তুত হলো। বলল, না না, উল্টে যাওয়া ছাতা চেষ্টা করলে যে কেউ সোজা করতে পারে। মেয়েটি সুমিতের হাতে ছাতাটা দিতে দিতে বলল, আমি কিন্তু পারি না। চেষ্টা করে দেখেছেন কখনো? জীবনে কত কিছুই তো চেষ্টা করলাম, সবাই কি সব কিছু পারে? মুখে সেই ভুবনমোহিনী হাসি ধরে রাখলেও কণ্ঠস্বরে যেন লুকোনো দীর্ঘশ্বাস খেলে গেল। সুমিত ওর মুখ থেকে চোখ সরিয়ে নিল। বাইরে থেকে বৃষ্টির ছাট আসতে শুরু করেছে বলে কাঁচ তুলে দিতে হলো। গাড়ির ভেতরটা বেশ গুমোট, কিন্তু তারই মধ্যে মিষ্টি একটা সুবাস সুমিতের নাকে এসে লাগছিল। খুব দামি সুগন্ধি নিশ্চয়। সুমিত আর চোখে মেয়েটির দিকে তাকালো। কোলের ওপর অনাবৃত শঙ্খের মতো সাদা অনিন্দ সুন্দর হাত দুটো রাখা ঝাপসা কাচের মধ্যে দিয়ে
উদাস মুখে বাইরের দিকে চেয়ে আছে সে। চোখে যেন বাদল দিনের বিষণ্ণতা। গাড়িটার ভাব যেন শকুন্তলার প্রতিগৃহে যাত্রার মতো। চলার চাইতে থামার উপরেই তার ঝোঁক বেশি। অবশ্য ড্রাইভারেরও কিছু করার নেই। একটু বাদে বাদেই প্রবল ট্রাফিক জ্যাম, আর তার উপর রাস্তায় কোথায় কতটা জল সেটা আগের গাড়িগুলোকে দেখে আন্দাজ করে তবেই এগোতে হচ্ছে। সম্পূর্ণ অপরিচিতা একজন সুন্দরী যুবতীর সঙ্গে কাঁচতোলা ট্যাক্সিতে পাশাপাশি বসে যাওয়ার মধ্যে হয়তো একটা রোমাঞ্চ আছে, তবু ভিতরে ভিতরে সুমিতের একটা চাপা অস্বস্তি হচ্ছিল, হয়তো একটু ভয়ও। আজকাল এমন সব সুন্দরীদের পাল্লায় পড়ে নিরীহ মানুষদের সর্বস্ব খোয়ানোর খবর খবরের কাগজে প্রায়শই বার হয়। সুমিতের কাছে অবশ্য খোয়া যাবার মতন দামি সেরম কিছু নেই। আঙুলে একটা বিবর্ণ জোডিয়াকের আংটি, হাতে একটা পুরনো হাতঘড়ি, আর পার্সে মেরে কেটে 1000 টাকা। তাতে অবশ্য বিপদের আশঙ্কা কিছু কমে না। টাকা কড়ি না পেয়ে গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বাঁচান বলে যদি একবার চিৎকার করে, তাহলে আর দেখতে হবে না। কি ভাবছেন? প্রশ্ন শুনে চমকে উঠল সুমিত। মেয়েটির চোখে কেমন স্বপ্নালু দৃষ্টি, ঠোঁটের কোণায় মৃদু হাসির আভাস। বিগলিত সুমিত বোকার মতো হেসে বলল, কেমন বাজে বৃষ্টি দেখুন, আজ গাড়ি পৌঁছবে কিনা কে জানে। মেয়েটির ঠোঁটে ঝুলিয়ে রাখা হাসিটা কেমন যেন বিদ্রুপে বদলে গেল। সুমিতের দিকে স্থির চোখে তাকিয়ে বলল, আপনি কি ভাবছেন আমি জানি। কি 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 ভাবছি আমি? আপনি মনে মনে আমাকে একটু ভয় পাচ্ছেন, পাছে আমি আপনাকে কোনো বিপদে ফেলি। অথচ দেখুন, এমন পরিস্থিতিতে আমারই ভয় পাওয়ার কথা ছিল। আজকাল রাস্তাঘাটে একলা মেয়েরা তো খুব একটা সুরক্ষিত নয়, বিশেষ করে এমন দুর্যোগের রাতে। তবে আপনার খুব অস্বস্তি হলে বলুন, আমি এখনই গাড়ি থেকে নেমে যাচ্ছি। লজ্জায় সুমিতের কান মাথা ঝাঁঝা করে উঠল। মেয়েটা কি থট রিডিং জানে? ওর মুখে কি সত্যি মনের ছায়া ফুটে উঠেছে? নিজেকে আড়াল করতে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, না না, আমি ভয় পাবো কেন? আর আপনারও ভয় পাওয়ার কি কারণ? মেয়ে দেখলেই যারা নবীন দাসের রসগোল্লা মনে করে টুপ করে গিলে ফেলার কথা ভাবে, আমি সেরকম কেউ নই। অন্তত আমি তো তাদের দলে পড়ি না। দুশ্চিন্তা একটাই, গাড়িটা আদৌ আজ গন্তব্যে পৌঁছবে তো? রাস্তায় যা জল বাড়ছে। বাই দ্য ওয়ে, আপনি যাবেন কোথায়? মেয়েটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার গন্তব্যের কাছাকাছি। আমি কোথায় যাব আপনি জানেন কি করে? বারে, আপনি গাড়িতে উঠে বললেন যে ড্রাইভারকে। সুমিত মৃদু হাসল। এখন আর মেয়েটাকে ভীতপ্রদ মনে হচ্ছে না। ট্যাক্সির ধীরে চলাটা বেশ উপভোগ্য মনে হতে লাগলো তার। জানলার কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকালো সে। থেমে থেমে চলতে চলতে এক্সাইড মোড়ে এসে একেবারে দাঁড়িয়ে গেল গাড়িটা। চারিদিকে জল থই থই, তার মধ্যে অনেকগুলো এলোমেলো গাড়ির জট। হঠাৎ সুমিত অনুভব করল, এমন পরিস্থিতিতে যতটা উদ্বেগ এবং বিরক্তির হওয়ার কথা তার কণামাত্র হচ্ছে না তার, বরং নিজেকে বেশ ফুরফুরে লাগছে। তাকিয়ে দেখল পাশে বসা মেয়েটির কপালে দুশ্চিন্তার ভাঁজ। সুমিত খুব আন্তরিক গলায় জিজ্ঞাসা করল, দেরি হলে আপনার বাড়িতে সবাই নিশ্চয়ই খুব চিন্তা করবে। বাড়িতে কেউ থাকলে তো ভাববে আমি একা থাকি, একদমই একা। একদম একা কথাটা বেসুরো বাজল সুমিতের কানে। কথাটার মধ্যে কি কোনো বেদনা লুকোনো, অথবা কোনো বেপরোয়া স্বাধীনতার আনন্দ? সুমিত ধন্দে পড়ে গেল। অস্বস্তি কাটাতে বলল, চাকরি করেন বুঝি? চাকরি? হ্যাঁ, চাকরিই বলতে পারেন। আপনি কি করেন? এই গাধা পিটিয়ে ঘোড়া বানাই। সুমিতের কথা শুনে মেয়েটা হো হো করে হেসে উঠল। কি হলো?
আসছেন যে? টিউশন দেওয়া মানে তো তাই। মাঝে মাঝে দু একটা পরীক্ষাও দিচ্ছি বটে, কিন্তু কোনোটাই ঠিকঠাক লাগছে না। যেমন আজ একটা ইন্টারভিউ ছিল, বুঝলেন। ভাবলাম বৃষ্টি বাদলার দিন, প্রতিযোগী হয়তো কম আসবে। উমা, গিয়ে দেখি আধা কিলোমিটার লম্বা লাইন, ঝাড়া 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলাম। তারপরে ইন্টারভিউতে কি জিজ্ঞাসা করলো জানেন? কি করে জানবো? আমি তো আর ইন্টারভিউ দিতে যাইনি। তা তো বটেই, আপনি এবার জানবেন কি করে? ওরা জিজ্ঞাসা করলো, পথের পাঁচালীতে হরিহর মানে অপুর বাবা অপুকে বলেছিল, তুমি বড় হাঁ করা ছেলে, সেই হাঁয়ের পরিধির মাপ কত? সুমিতের কথা শুনে হাসিতে ভেঙে পড়ল মেয়েটি। বলল, যাহ, আপনি নিশ্চয়ই বানিয়ে বলছেন। ওর এই চোখ বড় বড় অবিশ্বাসী চাহনিটা বড় ভালো লাগলো সুমিতের। হঠাৎ মনে হলো, বাদলা দিনটা হয়তো তার একেবারে বৃথা গেল না। লালবাতি পেরোতেই মেয়েটা আচমকা ট্যাক্সি দাঁড় করাতে বলল। নিচে নেমে সুমিতের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আপনার কাছে অনেক ঋণ হয়ে গেল। আসবেন নাকি আমার সঙ্গে? এক কাপ কফি খাইয়ে যদি কিছুটা ঋণ শোধ করা যায়। এমন আবাহনের জন্য সুমিত ঠিক তৈরি ছিল না। কথাটার মধ্যে যেন কেমন একটা হেয়ালি সুর। সুমিত কি উত্তর দেবে ভেবে পেল না। মেয়েটা ওর চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে কি যেন ভাবল, তারপরে লম্বা করে বাই বলে হাত নেড়ে অন্ধকারে মিলিয়ে গেল। রঙ্গমঞ্চে তীব্র আলোর নিচে অভিনয় করতে করতে হঠাৎ লোডশেডিং হয়ে গেলে কুশীলবদের যেমন লাগে, মেয়েটা চলে যেতে সুমিতের অবস্থাও অনেকটা তেমনই হলো। বাকি পথটুকু কেমন যেন ঘোরের মধ্যে কাটল সুমিতের। অন্যমনস্কভাবে ট্যাক্সির ভাড়া মেটালো সে। তারপরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নামতে যাবে এমন সময় ড্রাইভার চেঁচিয়ে বলল, আপকা ছাতা তো লে যাইয়ে। সুমিত দেখল সেই বাদামি ছাতাটা। আনমনে সেটা নাকের কাছে আনতে সেই মিষ্টি গন্ধটা পেল। মৃদু অথচ কি তীব্র মাদকতা এই গন্ধটার মধ্যে। সুমিত গভীর শ্বাস নিল। পরদিন সকালে দুর্যোগ কেটে গিয়ে ঝলমলে রোদ উঠল। একটু বেলা করে ঘুম থেকে উঠে অনেকক্ষণ চুপচাপ বসে রইল সুমিত। পড়াতে যেতে ইচ্ছা হলো না। একটা অদৃশ্য সুতো যেন সজোরে সুমিতকে টানতে লাগলো। কোনো রকমের স্নান সেরে 8টার মধ্যে ছাতাটা নিয়ে আগের রাতে মেয়েটা যেখানে নেমেছিল সেখানে এসে হাজির হলো। সুমিত বুঝতে পারছিল, এভাবে অচেনা একজন মানুষকে খুঁজে বার করার চেষ্টা অনেকটা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন। তবু যদি কোনোভাবে দেখা হয়ে যায়, সেই আশায় ঘণ্টা 3 রোদের মধ্যে ধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পথ চলতি মেয়েদের মধ্যে গত রাতের দেখা মুখখানা খুঁজে চলল। 5-4 চাও খেল। এক প্যাকেট সিগারেট যে কীভাবে উড়ে গেল টেরই পেল না। অবশেষে 11টা নাগাদ নিতান্ত হতাশ হয়ে বাড়ির পথ ধরল। অনেক ভেবেচিন্তে পরদিন বিকালে মেয়েটা যেখান থেকে ট্যাক্সিতে উঠেছিল সেখানে গিয়ে দাঁড়ালো সুমিত। মেয়েটিকে খুঁজে বার করার জন্য মরিয়া হয়ে উঠল। বিকেল গড়িয়ে একসময় সন্ধে নামল, কিন্তু তবুও সেই ধুমার দেখা নাই। সুমিতের মনেও আধার ঘনিয়ে এলো। দিন 15 এভাবে ঘোরাঘুরির পর একসময় মেয়েটির আশা ছেড়েই দিল সুমিত। আবার সেই টিউশনি দেওয়া, চাকরির জন্য প্রস্তুতি, টুকটাক ইন্টারভিউ, সময়ের সঙ্গে সঙ্গে জীবনের চেনা ছন্দে ফিরে এলো সে। একসময় সেই বাদল দিনে দেখা হওয়া অপরূপা মেয়েটির কথা প্রায় ভুলেই গেল। মাস 3 পরে একদিন কলেজ স্ট্রিট থেকে কিছু বই কিনে বাস ধরার জন্য এমজি রোড ক্রসিংয়ে দাঁড়িয়েছিল সে। এমন সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। মাথা বাঁচাতে শাড়ির দোকানের শেডের নিচে ঢুকে সবে একটা সিগারেট ধরিয়েছে, এমন সময় সেই সুরেলা মেয়েলি গলায় কে যেন বলল, এক্সকিউজ মি। সুমিত দেখল দামি গাড়ির দরজা খুলে একজন মাঝবয়সী মোটা ভদ্রলোক গাড়িতে উঠে যাচ্ছেন, আর তার সামনে সেই অপরূপা মেয়েটি দাঁড়িয়ে, মুখে সেই ভুবন মোহিনী হাসি।
ভদ্রলোকের পরনে দামি সাফারি স্যুট, গলায় মোটা সোনার চেন, হাতে অনেকগুলো পাথর বসানো আংটি আর এক মুখ পান মশলা। সুমিত দৌড়ে মেয়েটির সামনে গিয়ে বলল, আমাকে চিনতে পারছেন? সেই বর্ষার রাতে ট্যাক্সিতে আপনি ছাতা ফেলে নেমে গেলেন। কঠিন চোখে সুমিতকে দেখল মেয়েটি। তারপর মাঝবয়সী লোকটার দিকে ইঙ্গিতপূর্ণ হেসে বলল, মে আই হ্যাভ এ লিফট? মাথায় আচমকা বাজ পড়লে কি এমনই অনুভূতি হয়? নিশ্চল পাথুরে মূর্তির মতো দাঁড়িয়ে রইল সুমিত। রাস্তার আলোগুলো জ্বলে উঠল একে একে।